দেখো তোমাদের আজকে হচ্ছে লেকচার নাম্বার 2। ওকে, দেখো আগের লেকচার তো মনে আছে তাই না? তো আগের লেকচার আমি তরঙ্গ নিয়ে আলোচনা করছি। তরঙ্গ নিয়ে কার কোনো প্রশ্ন নেই। আজকে হচ্ছে আমরা এখান থেকে শুরু করবো, যেহেতু আমরা আগের টাইমে যে ভৌত আলোচনা তরঙ্গ নিয়ে আলোচনা করছি, আজকে আমরা হচ্ছে তরঙ্গ মুখ নিয়ে আলোচনা করবো। তরঙ্গ মুখ জিনিসটা দেখো, আমার তরঙ্গ মুখের আগে আমার যে জিনিসটা জানা লাগবে, তরঙ্গ আর তরঙ্গের মুখটা কি, তাই না? আমরা হচ্ছে কি তরঙ্গ চ্যাপ্টারে পড়ে আসছে। তরঙ্গটা কাকে বলে? যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চার করে, কিন্তু মাধ্যমের কণাগুলো কি হয় না, স্থানান্তরিত করে না, তাকে কি বলে? তরঙ্গ বলে। এখন আমরা যেহেতু এটা তরঙ্গ বলে, কিভাবে বুঝবো? ধরো আমার কাছে এখানে একটা কণা আছে, তুমি পানিতে ডিল ছুড়ছো না? হ্যাঁ, পানিতে তো ডিল ছুড়ছো। পানিতে যখন তুমি একটা পুকুরের মাঝখানে ডিল ছুড়ো, তখন পানিটা কিভাবে যায়? ছড়ায় যায়, কি গোলাকৃতির ছড়ায় না? ধরো এখানে যদি আমি একটা ডিল ছুড়ি, এটা ধরো আমি একটা নদী বা পুকুর চিন্তা করো, এই পানিটা কিভাবে যাবে? এইভাবে ছড়াই যাবে, এইভাবে ঢেউ সৃষ্টি করে। দেখো এরকম করে চারদিকে কি এরকম ঢেউ সৃষ্টি করে দেয় না? এরকম করে কি ঢেউ সৃষ্টি করে, তারপরে সে কি করে সামনের দিকে অগ্রসর হয়। তরঙ্গটা আমার যাচ্ছে কোন দিকে? এভাবে যাচ্ছে না? কিন্তু এখানে মাধ্যমে যে কণাগুলো আছে, এই যে কণাগুলো, এই কণাগুলা কিভাবে কাজ করে? এই যে মাধ্যমে যে কণাগুলো আছে, এখানে যে কণাগুলো আছে, এই যে কণাগুলা, এই কণাগুলা কি যায়? হ্যাঁ, তবে কণাগুলো কি এখান থেকে পরিবর্তন হয় না? এইখান থেকে কি করে জাস্ট শক্তি সঞ্চার করে। এই কণাগুলো একটা উপরে যায়, একটা নিচে যায়। তাহলে এইরকম চিন্তা করো, যদি আমি এভাবে চিন্তা করি, এটা ধরো আমার তরঙ্গ আকারে যাচ্ছে, এটা এইখানে আমার কি আছে, কণা আছে। এখানে একটা কণা আছে, এখানেও কণা, এখানেও কণা আছে, এখানেও কণা আছে। দেখো প্রত্যেকটা কণায় আছে। যখন এই কণাটার সাথে এই কণাটা শক্তি বিনিময় করে, তখন এই কণাটা উপর থেকে কি করে নিচে যায়। একবার উপরে, একবার কি আসতেছে নিচে। যখন এই কণাগুলো উপর থেকে নিচে যাচ্ছে, তখন এদের মধ্যে কি হয়, তরঙ্গ মুখ সৃষ্টি হয়। তখন এই যে তরঙ্গটা এই সামনের দিকে যে আগাইতেছে, কোন দিকে আগাইতেছে? বিভাগে। এইগুলোর মাধ্যমে তো কোনো কণা নাই, তাই না? আমি এইটুকু পাইতেছি। দেখো এই জায়গায় এই যে কণাগুলো যাচ্ছে, কণাগুলো কিভাবে যাচ্ছে? এভাবে যাচ্ছে, এইভাবে তরঙ্গ আকারে যাচ্ছে, এই সামনের দিকে অগ্রসর হইতেছে। এখন যেইখানে আমরা দেখবো এই কণাগুলো একই দশায় মিলিত হয়, এখানে দেখো এই যেগুলা, এই যে ঢেউ সৃষ্টি করে আমাদের এখানে, ঢেউ এক জায়গায় খাস তৈরি করে, আর জায়গায় কি সৃষ্টি করে? ঢেউ সৃষ্টি করে। ওকে, দেখা যাচ্ছে চিত্রটা আছে, চিত্র আকারের সাথে। ওকে, হয়েছে? দেখো পরের অংশটুকু, এখন আমাদের তরঙ্গ মুখ নিয়ে একটু আলোচনা করবো। আচ্ছা, আমরা তরঙ্গের সমীকরণের দশা বুঝি? দশা, দশা জিনিসটা কি? ধরো আমরা এটা একটা তরঙ্গের সমীকরণ, তাই না? আমি y ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, ধরো এটা একটা সমীকরণ আছে। এটা হচ্ছে তরঙ্গ সমীকরণ, এটা হচ্ছে আমার কি পর্যাবৃত্ত গতির অন্তরক সমীকরণ। এখানে সমাধান এই যে অংশটুকু, এটাকে আমরা কি বলি, দশা বলি না? এটা আমাদের দশা না? এটা আমরা এই দশাটা মানেটা বুঝে দিচ্ছি, ওইটা কোন অ্যাঙ্গেলে আছে, কতটুকু অবস্থান আছে বা কোথায় আছে, সেই জিনিসটা। তো এখানে
আমার তরঙ্গ মুখের জায়গায় দেখো, তরঙ্গ মুখ জিনিসটা কি বলা হয়, সংজ্ঞাটা কাকে বলে, তরঙ্গ মুখ কাকে বলে? যে কোনো তরঙ্গের উপরস্থ অবস্থিত সমদশা সম্পন্ন কণাগুলি, দেখো সমদশা সম্পন্ন কণাগুলির গতিপথ কি আমরা কি বলবো, তরঙ্গ মুখ বলবো। এখন আমি যখন এখানে তরঙ্গ সৃষ্টি করব, মনে করো, আচ্ছা দেখো সংজ্ঞা দেখো, দেখো আমরা হচ্ছে তরঙ্গ মুখটা একটু বলি, দেখা যাচ্ছে এটা, দেখো আমার এইটা হচ্ছে একটা, ধুর, আজকে আবার দিল নাকি, দেখো আমার এটা ধরো আমরা একটা কণা আছে, এখানে একটা কণা, এখানে আমি কি করলাম, তরঙ্গ সৃষ্টি করলাম, দেখো এখানে আমি কি করলাম, তরঙ্গ সৃষ্টি করলাম। এখন তরঙ্গ সৃষ্টি করার ফলে এই তরঙ্গটা কিভাবে সামনের দিকে অগ্রসর হবে, এখান থেকে আবার সেম ভাবে এটা সামনের দিকে অগ্রসর হবে, এখান থেকেও সেম ভাবে এখানে সেইগুলো কি করবে, সামনের দিকে অগ্রসর হবে। এই কণাগুলা কিভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, এখান থেকে এটার তরঙ্গটা এভাবে যাচ্ছে, এখান থেকে এটার তরঙ্গটা সামনের দিকে এভাবে যাচ্ছে, এটার তরঙ্গটা সামনের দিকে এভাবে যাচ্ছে, সেম ভাবে এই তরঙ্গটাও এই সামনের দিকে সমানভাবে এইভাবে যাচ্ছে। এখন দেখো এইখানে তো আমার কণাগুলো আছে, তাই না, এখানে তো আমার কণা আছে, এই অবস্থানে এটাও কণা আছে, এখানেও কণা আছে, এখানেও কণা আছে। এই যে কণাগুলা একই দশায় কখন থাকবে, যখন সবগুলা একসাথে মিলিত হবে, এদিকে দেখো একসাথে মিলিত হবে, তখন এখানে কি আমার এইগুলার কি দশাটা কি সমান না, এই দশাটা, এই যে দশা অবস্থায় তরঙ্গটা কোন দিকে যাচ্ছে, তরঙ্গটা যাচ্ছে আমার এইভাবে, এখান থেকে সামনের দিকে অগ্রসর হইতেছে, এই দিকে যাচ্ছে। তো এইভাবে এটার তরঙ্গটা এদিকে যাচ্ছে, এখান থেকে তরঙ্গের সৃষ্টি এদিকে যাচ্ছে, এখানে যাচ্ছে। এখন আমার এইখানে এসে তরঙ্গগুলো কি হইতেছে, মিলিত হইতেছে না, এখানেও মিলিত হইতেছে, এখানেও মিলিত হইতেছে, এখানেও মিলিত হইতেছে, এখানেও মিলিত হইতেছে। তো এই যে এই জায়গায় বা এই চিত্রের ক্ষেত্রে এইটার দশা একটু মিলিত হইতেছে, এটাও মিলিত হইতেছে, এগুলাকে আমাদের কি বলা হয়, যে তরঙ্গ মুখ। এই যে স্তরগুলাকে আমাদের কি বলা হইতেছে, তরঙ্গ মুখ। বুঝছো? তুমি বুঝবা, বুঝছো? না বুঝলে প্রশ্ন বুঝলে, হ্যাঁ, যদি না বুঝো এটা জানে, দেখো তুমি আগের টুকু আসো না, তাই না, এটা একটু লেখা না, যে তরঙ্গ বা তরঙ্গ, দেখাছিস? আচ্ছা হয়েছে, চলো আমরা পরের দিকে আসি। দেখো আমার এখানে আসি, এই যে অংশটুকু আছে, তাহলে আলোটা কোন দিকে যাচ্ছে, এই আলোটা তরঙ্গ মুখের সাথে কত ডিগ্রি কোণে আছে, এই বলতো, আলোটা তরঙ্গ মুখের সাথে কত ডিগ্রি কোণে আছে, তরঙ্গ মুখ, তরঙ্গ মুখ কোনটা, এখানে, এটাকে আমাদের কি বলা হয়, তরঙ্গ মুখ বলা হয় না, এটা হচ্ছে আমার কি তরঙ্গ
বা এইটাকে আমরা বলতে পারি তরঙ্গমুখ। পরে এই যে একটা আছে না, যেখানে সমদশা মিলিত হইতেছে, এই যে স্তরগুলা, এই যে স্তরগুলো, এগুলাকে আমাদের কি বলা হয়? তরঙ্গমুখ বলে। তোমরা হচ্ছে পুকুরের পানিতে ডেল ছুটছো কখনো? ডেল ছোড়ার পর দেখো না চারদিকে এক এক জায়গায় খাত, এক জায়গায় উঁচু, এরকম হয়। তখন কি হয়? ওইখানে তরঙ্গ সৃষ্টি হয় না? তখন এই যে এক জায়গায় যে খাতটা হয়েছে সেখানে কি হয়েছে? সমদশায় মিলিত হয়েছে তরঙ্গগুলো। তখন সেইটাকে আমরা কি বলছি? তরঙ্গ মুখ বলছি। বুঝছো? এখন তরঙ্গটা কোন দিকে যাচ্ছে? এইখানে এই বরাবর যাচ্ছে। তরঙ্গ মুখের সাথে এটা হচ্ছে স্পর্শ করো, এটার সাথে স্পর্শ করো, এটা কত ডিগ্রি কোণে থাকবে? 90 ডিগ্রি। এটাও কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণে থাকে না? ওকে, তাহলে দেখো তো এই জিনিসটাই। তাহলে এইখানে একটা প্রশ্ন আসছে, এই প্রশ্নটা হচ্ছে এটা আসছে গিয়ে হচ্ছে ময়মনসিংহ বোর্ড আর হচ্ছে কি রাজশাহী বোর্ড। বলো কোনটা হবে আনসার? কি বলছে? একটি তরঙ্গমুখের উপরস্থ বিন্দুগুলো দশা পার্থক্য কত? তরঙ্গগুলোর বিন্দুগুলোর বলছে, একটি তরঙ্গমুখের উপরস্থ বিন্দুগুলো। এখন একটা তরঙ্গমুখে কয়টা বিন্দু থাকতে পারে? এই যে উপরস্থ বিন্দুগুলো তরঙ্গমুখে, তো এখানে দশা পার্থক্য কত হবে? এদিকে কত হবে? 0, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, কোনটা? তুমি কত হবে? তোমার 0 ডিগ্রি। দেখো কেমনে 0 ডিগ্রি হয়েছে? হ্যাঁ, তরঙ্গের সাথে। সংজ্ঞা কি বলছে বলে না? সংজ্ঞা কি বলছে? সমদশা। দেখো এই কণাগুলা কি থাকবে? সমদশায় থাকবে না? এটা কি সমদশা না? তার মানে এই অ্যাঙ্গেলটুকু এখানে যে দশাটা থাকে, এই কণাটার মধ্যে যে দশাটা, এখানের দশাটা সেম না? আমি যদি চিন্তা করি এটার দশাটা আমি প্রথম ক্ষেত্রে এক ইয়ের ক্ষেত্রে তরঙ্গ সমীকরণ y ইকুয়াল টু কত পড়ছিল? a sin কত 2 পাই/ল্যামডা ইনটু কত বিটি মাইনাসের কথা x না, তাই না? এখন সমদশা কোনটুকু? এইটুকু আমার দশা বলে না? এটা দশা না? তাহলে দেখো আমার যেহেতু এইটুকু দশা বলছে, তার মানে এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা আছে, এই যে এইখানে যদি একটা কণা হয়, এখানে যদি আরেকটা কণা হয়, এখানে আরেকটা কণা, প্রত্যেকটা কণার মধ্যে কি সবগুলো একই দশায় মিলিত হয়েছে। তাহলে এইটুকুর মান সবগুলোর ক্ষেত্রে, সবগুলো কণার ক্ষেত্রে এইটুকুর মান সমান না? হ্যাঁ, এদের পার্থক্য বলছে যদি আমি দুইটা কণা নিই, তাহলে দুইটা কণার ক্ষেত্রে ধরো আমরা একটা কণা এ কণা, এর জন্য দশা কত? 2 পাই/ল্যামডা বিটি মাইনাসের কথা এক্স। আরেকটা যদি আমি বি কণা নিই, এটার কত হবে? দশা কত হবে? যেহেতু তরঙ্গ মুখ বলছে, সেটা কত? বিটি মাইনাসের কথা এক্স। তাহলে এদের মধ্যে পার্থক্য কত? যদি আমি পার্থক্য বের করি, এ মাইনাসের বি ইকুয়াল কত বাবা? তাহলে দেখো তো যে 2 পাই কত ল্যামডা ইন্টু বিটি মাইনাসের কথা এক্স। এখানেও সেম ভাবে 2 পাই লিখছে ল্যামডা বিটি মাইনাসের কথা এক্স। তাহলে দেখো এই দুইটা বিয়োগ, এটা আর এটা কি সমান না? বিয়োগ করলে কত আসবে? 0। ওকে, জাস্ট এটা কাটাকাটি করলে কি হয়েছে? দেখ 0 আসে। এটাই ছিল আনসার। বুঝছো? প্রশ্ন যদি একটা জিনিস বুঝতে পড়ে, তাহলে তোমার কাছে পড়াটা ইজি লাগবে। এই প্রশ্নটার আনসার কি হবে? এটা হচ্ছে ঢাকা বোর্ড। তোমরা ঢাকা বোর্ডের না সবাই? বলো এটার উত্তর কি হবে? কি বলছে? তরঙ্গ মুখের বৈশিষ্ট্য, তরঙ্গ মুখের প্রতিটি কণা কি হবে? একই দশায় থাকবে। তরঙ্গ মুখের সাথে অঙ্কিত অবিলম্ব আলোক রশ্মির দিক নির্দেশ করে। তারপর হচ্ছে নির্দিষ্ট তরঙ্গ মুখ সর্বদা কি থাকবে? সমান্তরাল থাকবে। কোনটা হবে বলো তো? ডি শিওর? সময় দেখো 2 নম্বরটা, তরঙ্গ মুখের সাথে অঙ্কিত অবিলম্ব, অঙ্কিত অবিলম্ব আলোক রশ্মির দিক নির্দেশ করে। আর তুমি পারবা? তিনটাই। আচ্ছা, তোর নাম কি? মাইমুনা। কোন কলেজে পড়ো? দেখো দেখো আমার এখানে বুঝো, তাহলে আমাদের কি তরঙ্গমুখের প্রতিটি কণা কি থাকবে? একই দশায় থাকবে না? আমরা কি এটা সংজ্ঞাতেই পাইছি তরঙ্গমুখের প্রতিটি কণা কি থাকে? একই দশায় থাকে।
এবং তরঙ্গ মুখের সাথে অঙ্কিত অবিলম্ব। আমরা তরঙ্গ কিরকম, এটা হচ্ছে তরঙ্গ মুখ, এখান থেকে তরঙ্গ সৃষ্টি করে, এইখান থেকে তরঙ্গ সৃষ্টি করে কি সেই কি এভাবে যায় না, এভাবে যায়। তাহলে তরঙ্গের দিকটা কোন দিকে, তরঙ্গের দিক এইদিকে না, এইদিকে না, এইদিকে না। এই তরঙ্গ মুখের সাথে এটা কিভাবে থাকে, অঙ্কিত লম্ব, অঙ্কিত এটাই তো দিক, এই দিকটা। তরঙ্গ মুখ কোনটা, এইদিকে দেখো, এদিকে দাও, তরঙ্গ মুখ কোনটা, এটা না। তাহলে এইটার সাথে অঙ্কিত অবিলম্ব কোনটা, এটাই তো, এর সাথে কোন কত, 90 ডিগ্রি, লম্ব ভাবে যাচ্ছে না। এটা কি করে, অঙ্কিত অবিলম্ব, অবিলম্ব মানে কি, লম্ব বরাবর, বুঝছো। তাহলে নির্দিষ্ট তরঙ্গ মুখ সর্বদা সমান্তরাল থাকে, নির্দিষ্ট তরঙ্গ মুখ কোনটা, নির্দিষ্ট তরঙ্গ মুখ কোনটা, এখানে তোমরা যেটা বললা 3 নাম্বারটা, এই চিত্রের মাঝখানে বলো নির্দিষ্ট তরঙ্গ মুখ কোনটা। হ্যাঁ, এই যে এই গুলগুলা, এইগুলা কিভাবে আছে দেখতে, একটা একটা সমান্তরাল না, একটা একটা সমান্তরাল, বুঝছো। তার জন্য কি হয়েছে, আসো আমরা আজকে পড়বো হাইগেনসের নীতি পড়বো। এটা কালকে পড়াইছিলাম না, বলো হাইগেনসের নীতি কি কি ছিল, বলে হাইগেনসের নীতি কি বলা হয়েছিল। হুম, আমরা তো হাইগেনসের নীতি পড়ছি, হাইগেনসের নীতি কি ছিল, পড়ছিলে বাসায় পড়ছিলে। আলোটা কিসে, ইথার মাধ্যমে আসে, আমরা এটা পড়ছিলাম না, সূর্য থেকে, এটা হচ্ছে সূর্য, এখান থেকে সূর্য থেকে আলোটা একটা, যদি এটা মানুষ হয়, মানুষের মাথা, এটা পা, এখান থেকে যদি আলোটা তরঙ্গ আকারে যায়, এটা যদি মানুষের চোখ হয়, এখানে এসে কি হবে, আবার অনুভূতি সৃষ্টি করবে। এখন আমি তো এটা জানি আলো তো কোন আকারে আসছে, তরঙ্গ আকারে আসছে, তরঙ্গের জন্য আমার কি প্রয়োজন, একটা মাধ্যমের প্রয়োজন, তাই না, এটা একটা মাধ্যমের প্রয়োজন, কি স্যার, একটা মাধ্যম। এখন কথা হলো এই মাধ্যমটা কি, মাধ্যমটা হচ্ছে ইথার মাধ্যম। এই ইথার মাধ্যমটা কি, ইথার মাধ্যমে কি কি ঘটে আমরা কি জানি, ইথার মাধ্যমে আসো আসো আস দরজা লাগাই দিও। দেখো তাহলে ইথার মাধ্যম, এখানে ইথার যে আছে, এই ইথারের কিছু বৈশিষ্ট্য আছে, বুঝছো। এই জায়গায় লেখা নেবে, এটি লেখছো, লেখা হয়েছে তোমার, লেখছো, হ্যাঁ, এইটুকু লিখলে হবে। তাহলে আমরা এর মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে, যে ইথার এর মাধ্যমের কিছু, তুমি আসতে দেরি করলে কেন, হুম, আচ্ছা ঠিক আছে, কাজ দিবা। লেখো, লেখো। আর তার মানে ইন্টার লাইফ, ইন্টার লাইফ থেকে আমি তোমাকে বলছিলাম না, আমি কখন বেরোতাম বাসা থেকে, আমি বাসা থেকে বেরোতাম সকাল 7টা, কারণ আমার যাওয়া লাগতো কত কিলোমিটার, হচ্ছে প্রায় হচ্ছে আধা ঘন্টার মতো সাইকেল চালিয়ে যাওয়া লাগতো শহরে, তারপরে পড়া লাগতো। তোমরা তো শহর, তোমরা তো শহরেই থাকো, দেখো আধা ঘন্টা সাইকেল চালালে কতটুকু দূরে যাওয়া লাগে, তাহলে বুঝো। আচ্ছা আমি সকাল 7টায় বেরোতাম, আর বাসায় সকাল 7টায় বেরোতাম, বাসায় আসতে আসতে তো সন্ধ্যা বা রাত হয়ে যেত, রাত 8টা 9টা বাজতো, হ্যাঁ, 8টা, এতটুকু সময় আমার
পড়াশোনার জন্য যাইতো। হয়েছে, সবার লেখা হয়েছে? দেখো আমার কি কি বৈশিষ্ট্য থাকে। একটা হচ্ছে অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন মাধ্যম থাকে। এই যে ইথারটা আছে কি, আমাদের যেরকম আমি স্বচ্ছ মাধ্যম চিন্তা করি, যে হাইগেন্স বলছে যে ইথারটা যে আছে সেখানে কি থাকে, সেটা হচ্ছে কি অবিচ্ছিন্ন একটা মাধ্যম। আমরা বায়ু মাধ্যম যেটা, সেটা কি স্বচ্ছ না, একদম পরিষ্কার দেখি। এই এটা বলছে। তারপরে এখানে এটার জন্য আমি যে স্থিতিস্থাপকতা বেশি, স্থিতিস্থাপকতা বুঝো, এটা স্থিতিস্থাপকতা বুঝো তোমরা, বুঝো? ইয়া হচ্ছে সময় স্থিতিস্থাপকতা কি, একটা বস্তুকে অপসারণ করলে, ধরো আমি যদি এখানে একটা স্প্রিংকে চিন্তা করি, এই একটা স্প্রিং আছে, এটার উপর যদি একটা বল প্রয়োগ করি, এক পরিমাণ বল প্রয়োগ করি, স্প্রিংটা কি হবে, প্রসারিত হবে না? এক পরিমাণ প্রসারিত। আবার যদি এই বলটাকে তুমি অপসারণ করি, স্প্রিংটা কি আগের অবস্থায় চলে আসছে না? যে এই ধর্মটাকে আমাদের কি বলা হয়, স্থিতিস্থাপকতা বলা হয়। বুঝছো? এটা মনে রাখবা। হুম। তারপর হচ্ছে কি, এর ঘনত্ব কি থাকে, অনেক কম। ঘনত্ব বুঝো? হুম। মানে ওইখানে ইটা কম থাকবে। ধরো আমার আলো আর পানির মাঝখানে কোনটা আছে, তোমাদের মধু আর এটা যদি পানি চিন্তা করো, কোনটার ঘনত্ব বেশি? মধু, তাই না? এইটাই বুঝায় একটা ওই এরিয়াতে কতটুকু ক্ষেত্রফলের মাঝখানেই থাকে, একক আয়তনের মাঝখানে কতটুকু বড় আছে সেটা। তাহলে আমাদের এখানে ঘনত্ব কি থাকে, কম থাকে। এবং ইথার মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কি থাকে, কম থাকে। এবং কি নির্দিষ্ট আলোর তরঙ্গ দৈর্ঘ্যের জন্য, নির্দিষ্ট আলো, নির্দিষ্ট আলো বুঝো? ধরো তোমরা আলোর পড়ছো কেমিস্ট্রিতে, হ্যাঁ? বেনিয়াসো কলা বা হচ্ছে অতি বেগুনি, তারপর হচ্ছে এই ধরনের আলো পড়ছো না? এই আলোগুলোর জন্য এক একটা নির্দিষ্ট আলোর জন্য, যেমন আমরা হচ্ছে 200 হচ্ছে কি বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, বেগুনি কত হচ্ছে 324 মনে হয় না, 324 ন্যানোমিটার বা এরকম কিছু একটা। হ্যাঁ, আচ্ছা দেখো এই এই এতটুকু থাকে। তার মানে এই যে এই আলোর জন্য যদি আমি বেগুনি আলো চিন্তা করি, আমার তো এখানে কি বেগুনি আলো টুলো আছে? আচ্ছা দেখো, এই যে এটা আমার এই যে এই রেখাটা আছে, এই যে রেখাটা, এটা আমার কি বেগুনি রেখা না? তা এই আলোটা যদি তুমি দেখতে যাও, অবশ্যই এর জন্য একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য লাগে। তো সেইটাই বলছে যে নির্দিষ্ট আলোর তরঙ্গ দৈর্ঘ্যের জন্য নির্দিষ্ট বর্ণর কি অনুভূতি সৃষ্টি করে। এখন তুমি এক জায়গায় কি করছো, তরঙ্গ দৈর্ঘ্যটা বাড়াই দিছো, এখন তুমি কি করবা, তরঙ্গ দৈর্ঘ্য ওই অনুসারে দেখবা। বুঝছো? এই যে আমরা যে পারমাণবিক বোমা চিন্তা করি না, আর মানুষ কেন এখানে দেখতে পারবে না, বলতে পারবো কেন দেখতে পারবে না? হ্যাঁ, ওইখানে প্রচুর অনেক তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি হবে, এবং তরঙ্গ দৈর্ঘ্যটা কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। ওকে, এখন আসে হাইগেন্সের নীতি পড়বে। কোনো প্রশ্ন থাকলে সাবস্ক্রাইব করবে, হ্যাঁ? দেখবা না, তা নাই। ও, ঠিক আছে।
এখন আসো আমরা তরঙ্গ মুখটা বুঝি আগে। এখন এই যে কোনো তরঙ্গমুখের প্রতিটি বিন্দু একটি অনুতরঙ্গ বা গৌণ তরঙ্গ উৎস হিসাবে কাজ করে। এখানে কি বলছে দেখো, কোনো তরঙ্গ মুখ তো বুঝছো তাই না, যে প্রতিটি তরঙ্গ অনুর কি বলছে, প্রতিটি এই কোনো তরঙ্গমুখের প্রতিটি বিন্দুর এক একটি অনুতরঙ্গ বা গৌণ তরঙ্গ হিসাবে কাজ করে। অনুতরঙ্গ বা গৌণ তরঙ্গ উৎস হিসাবে কাজ করে কিরকম? ধরো আমার কাছে এখানে একটা উৎস ছিল তাই না, এই উৎস থেকে তরঙ্গটা কিভাবে যাবে? এভাবে যাবে, তাই তো। এখানে কি থাকবে? কণা আছে না, এখানে কণা আছে না, এখানে তো কণা আছে, এই তরঙ্গ মুখে কিছু আছে, কণা আছে না। এই যে দেখো, এইটা হচ্ছে আমার কি মেইন উৎস বা উৎস হিসেবে যাচ্ছে। এইখান থেকে যখন তরঙ্গটা যাবে তো এই কণাটাও কি করবে, একটা কণা এখানেও তো একটা উৎস হিসেবে কাজ করবে। তোমরা কি দেখছো সমুদ্রের বালুর পৃষ্ঠে গেলে বা বালুতে সূর্যের আলো পেলে ওইখানে চিকচিক করে বা উজ্জ্বল দেখা, কেন দেখা? ওইখানে কণা আছে না, সেটাও কি করে একটা উৎস হিসেবে কাজ করে। তো তুমি যদি চিন্তা করো যখন আয়নার উপর আলোটা পড়ে তখন আয়নাটা কি করে, উজ্জ্বল দেখায় বেশি, তখন সেটাও কি করে আমাদের কি করে কণা বা উৎস হিসাবে কাজ করে। সেম ভাবে এই জায়গায় যে কণাগুলো আছে, এই যে কণাগুলা, এগুলাও কি করবে, সে একটা তরঙ্গ সৃষ্টি করে দিবে। এখান থেকে যে তরঙ্গটা আসছে উৎস থেকে, সেও কি করবে, তরঙ্গ আকারে কি করবে, সামনের দিকে অগ্রসর করবে, বেশি কণা না দিই। তাহলে দেখো আমার এই তরঙ্গগুলা, তাহলে এখান থেকে দেখো এটার জন্য এভাবে কি সে সামনের দিকে অগ্রসর হবে, আবার এখান থেকে এই কণার জন্য কি সে সামনের দিকে অগ্রসর হবে, এখান থেকে এই কণার জন্য সে কি করবে, সামনের দিকে অগ্রসর হবে। যখন এরা কি আবার সমদশায় মিলিত হবে তখন এখানে আরেকটা তরঙ্গমুখ সৃষ্টি করবে এখানে, তখন এখানেও তো আবার কণা আছে না, তাই না, এখানেও তো আবার কণা থাকবে, এই পৃষ্ঠে কি থাকবে, একটা কণা থাকবে না। এইখানের কণাগুলোর উপর যখন আলো আবার আপাদিত হবে তখন সে কি করবে, আবার কি করবে, গৌণ উৎস হিসাবে কি করবে, কাজ করবে। তাহলে এখন বলো তো এখানে গৌণ উৎস কোনগুলো, এখানে গৌণ উৎস কোনগুলো, এই কণাগুলো গৌণ উৎস না, এই কণাগুলোই তো গৌণ উৎস, তাই তো। এখান থেকে আলোগুলো খেতেছে সামনের দিকে আপা দিচ্ছে, এটা সেম ভাবে এইখানের কণাগুলো যদি আবার এরকম করে কি তরঙ্গ আকারে যাবে, এটার ক্ষেত্রেও কি সেম তরঙ্গ আকারে যাবে। দেখো যদি আমি চিত্রটা খুব সুন্দর হইতো না, তাহলে দেখো সবগুলো কি একই দশায় মিলিত হইতেছে না, এই যে এটা, এগুলো হচ্ছে কি তার কি তরঙ্গ। হাইগেন্স এটাই বলছে। তাহলে এইখানে দেখো তরঙ্গটা, তাহলে আমরা কি অনুতরঙ্গগুলো মূল তরঙ্গ থেকে সমান বেগে সামনের দিকে অগ্রসর হবে। এখান থেকে যে তরঙ্গটা যাচ্ছে এই অনুতরঙ্গ থেকে যে ব্যাগটা যাবে সেখানে যে তরঙ্গগুলো আছে দেখবে সে সমান বেগে অগ্রসর হবে। এই যে এখানে দেখো যে মিলিত গুলো আছে সবগুলোই কি হবে, সমান বেগে যাবে। তাহলে এখানে থাকবে কি, যে ব্যাগটা হবে তরঙ্গ, তরঙ্গ ব্যাগ, সেটা কি থাকবে, সমান। বুঝছো? হম, মনে রাখবে। এখান থেকে তারপরে কি, যে কোনো সময় তরঙ্গর অনুকূল স্পর্শ যে তল পাওয়া যায় তাই হচ্ছে ওই সময়ের নতুন তরঙ্গমুখ। তাহলে দেখো এই যে এখান থেকে যে নতুন যে স্পর্শক তলটা পাইতা, এখান থেকে যে নতুন স্পর্শক তল ছিল না, এই জায়গায় দেখো এখানে যখন কণাগুলা পাইছো, এখানে কণাগুলা যেই মিলিত হয়েছে এটার স্পর্শক তল যদি তুমি আঁকো তখন তুমি যেই তলটা পাবা সেটাই আমার কি তরঙ্গ বলা হয়। ওকে, চিত্র আকারে চিত্র আকারে, তাহলে তুমি তোমার মনে থাকে। তোমার প্রশ্ন আছে তোমার, ইজি জিনিস, প্রশ্ন থাকার কথাই না। ওকে, খাবার লাগে না। দেখো আমরা এই চ্যাপ্টারে আলোর প্রতিফলন প্রতিসরণ সম্পর্কে আমরা পড়বো না, পরের চ্যাপ্টার আছে না, যারা হচ্ছে অনলাইনে দেখার, কালকে একটা ক্লাস নিয়েছি, আজকে আরেকটা নিব, প্রতিফলন প্রতিসরণ পড়াবো। হ্যাঁ, তো ওইখানে দেখে নিও। হ্যাঁ, আজকে যেটা নিবো এটা হচ্ছে আগের চ্যাপ্টারে, আগের অধ্যায়টা। তোমরা তো এটা পড়ো নি তাই না, কেউ পড়ছো জ্যামিতিক আলোক বিজ্ঞান?
করে না, তাহলে আগের চ্যাপ্টারটা দেখা তারপরে এটা পড়াইতে হবে। তারপরে আসো সেম ভাবে এটা হচ্ছে কি হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিসরণটা ব্যাখ্যা করো। হাইগেন্সের নীতির সাহায্যে এটা আমরা দেখে আসবো, হ্যাঁ, আগের চ্যাপ্টার থেকে। তারপর এটা করবে, তাহলে আমার কাছে ইজি হবে। ওকে, চলো এখন আসি আমরা এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক ব্যতিচার। এটা এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কি ব্যতিচার। দেখো লেখা, তাতে লেখা সবাই দেখো না, তাতে লেখো। পানির কি অবস্থা! কালকে রাস্তা থেকে এই যে এই কল থেকে পানি আনছিলাম একটু, বুঝছো? এই অবস্থা পানি, এই পানি কয়দিন খাইলে তো ফরিদপুরে, হ্যাঁ, কিডনির সমস্যা হয়ে যাবে। হুম, পরিষ্কার জানি না তো, নিয়ে যাই। আমি তো নিয়ে আসি হল থেকে, কালকে আমি হলে যাইনি তো। তোমার কালকে তোমাদের পড়াইছি না? কালকের দিন আগে গেছে, একদিন পরে পড়েছে, ওদের পড়াইতে যাই যখন। দেখা শেষ, সবাই লেখার সাথে সাথে একটু পড়ো, মনে থাকবে, বুঝছো? যদি লেখো সাথে সাথে একবার পড়ে ফেলবা, দেখো মনে হয়ে যাবে। দেখো আমরা আলোর ব্যতিচার, এখন আলোর ব্যতিচার জিনিসটা বোঝার আগে আমার কি কি জানা লাগবে, আলোর ব্যতিচারটা কি কি করছে। আলোর ব্যতিচার বিজ্ঞানী টমাস ইয়ং আবিষ্কার করেন। টমাস ইয়ং, এটা কার উপর ভিত্তি করে করা হয়েছে? আলোর ব্যতিচার তরঙ্গের উপর ভিত্তি করে। তরঙ্গ, এই যে তরঙ্গের উপর ভিত্তি করে করা হয়েছে যে আলোর ব্যতিচারটা। এখন এই আলোর ব্যতিচার জানতে গেলে আমার কিছু জিনিস জানা লাগবে, যে তিনটা বিষয় আছে, সেই তিনটা বিষয় তিনি আবিষ্কার করেন কত সালে? 1801 সালে। তুমি কখনো দুইটা লাইট একসাথে দূরে দেখছো? দুইটা লাইট একসাথে দূরে দেখছো? হুম, তখন কি অনুভব করা যায়, কি দেখা যায়? হ্যাঁ, আর হাতে লাল লাল থাকে। দুইটা লাইট একসাথে, এইভাবে দুইটা লাইট একসাথে ধরে দেখছো? হ্যাঁ, সামনে দেখছো কখন? তোমাদের কাছে মোবাইল আছে? তোমার মোবাইল আনছো? তোমার মোবাইল আনছো? বাটন দাও, দেখো দেখাইতেছে তোমার, লাইট অন করো, কিন্তু ফোকাস করবে। দেখো এই দুইটা লাইট যদি ধরি, হ্যাঁ, বোঝা যায়? বোঝা যায়? হ্যাঁ, এখান থেকে দেখো, এই যে দেখো দুইটা যখন লাইট ধরা হয়েছে এখানে, হ্যাঁ, এই মাঝখানের অংশটুকু কিছু কি দেখা যায়? কালো দেখা যায় না? আমার কথা কি ছিল, উজ্জ্বল দেখা যাওয়ার কথা ছিল, তাই না? এখন এই যে দুইটা আলো যে এখানে হয়েছে, কোনটাকার মোবাইল, দুইটা আলো যে হয়েছে এখানে, আমার কি হয়েছিল, একটা আলো অন্ধকার সৃষ্টি করছে, আরেকটা কি ছিল, উজ্জ্বল সৃষ্টি করছে। এখন এটার মেন কারণটা কি? আমার দুইটা থেকে কি হয়েছে, তরঙ্গ বের হয়েছে না? দুইটা অংশ থেকে কি হবে, তরঙ্গ বের হয়ে, যেখানে আমার উপরিপাতিত হবে সেখানে আমার কি হবে, ব্যতিচার বা উজ্জ্বল বা অন্ধকার সৃষ্টি হবে। বুঝছো? তাহলে এখানে এই জিনিসগুলো জানার জন্য আমার কি কি জিনিস প্রয়োজন? সবার আগে আগে জানা লাগবে আলোর উপরিপাতন জিনিসটা কি। তারপর হচ্ছে আমার চির বুঝো? তোমরা কেউ টিন সেটের বাসায় ছিলাম? হ্যাঁ, টিনের বাসা, টিনের বাসা, হ্যাঁ, যখন এই টিনের ছিদ্র হয় তখন এখানে ছিদ্র দিয়ে আলো আসতে দেখছো তোমরা? আলো কিরকম থাকে? হ্যাঁ, সোজা থাকে না? তো এইটার ভিতর দিয়ে আলোটা আসতে কিভাবে আসতে, এই যে চিরের ভিতর দিয়ে আলো আসতে হবে। যদি আমি ইয়ং দ্বিতীয় পরীক্ষা বুঝতে চাই, তো অবশ্যই আমার আগে চিরটা দেখতে বুঝতে হবে। তারপর হচ্ছে আমার সুসংগত উৎস।
সুসংগত উৎস। বুঝছো? সুসংগত উৎস, এই তিনটা জিনিস অবশ্যই অবশ্যই আমার মনে রাখতে হবে। এখন আসো আমরা প্রথম জিনিসটা কি, প্রথম হচ্ছে আলোর উপরিপাতন। আলোর উপরিপাতন, দেখো এখানে আসো, আমরা আগে উপরিপাতন বুঝার আগে এখানে আসি আমরা এই পাশে। দেখো উপরিপাতন সংজ্ঞাটা আগে এখানে, তারপরে বুঝি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখা যাচ্ছে আপাতত এইটুকু লেখো, এটা পরে লেখো, হ্যাঁ এটুকু লেখা হয়েছে। এখন দেখো দেখো আমাদের আলোর উপরিপাতনটা কি। এখন আলোর উপরিপাতন হইতে গেলে আগে অবশ্যই মনে রাখতে হবে দুইটা বা দুইয়ের অধিক তরঙ্গ থাকতে হবে, দুই বা দুইয়ের অধিক। এখানে আমাদের দুইটা তরঙ্গ কোনো মাধ্যমে যে কোনো একটি কণার উপর একই সঙ্গে অতিক্রম করলে তাহলে সেই তরঙ্গটাকে আমরা কি করবে, প্রতিটি তরঙ্গ বলছি কি কণাটি স্থানান্তরিত করবে, ফলে কি আমরা লব্ধি স্মরণ ঘটে, তাকে আলোর উপরিপাতন বলে। এটা বুঝছো? আমার এটা হচ্ছে একটা পর্দা চিন্তা করি, আমি এখানে একটা কণার পর্দা চিন্তা করতে পারি। এখানে একটা উৎস আছে, এখান থেকে একটা উৎস যাচ্ছে, এখানে আরেকটা উৎস আছে, এই দুইটা আলোর কি তরঙ্গ থাকবে না? তাই তো। ধরো আমার এটার একটা তরঙ্গ আছে, এটার একটা তরঙ্গ আছে, সেই তরঙ্গটা এখানে একটা কণা আছে, তাই না? এবং সেম ভাবে এখান থেকে আরেকটা তরঙ্গ আসতেছে, এই কণার উপর মিলিত হচ্ছে, যদিও দুইটা সমান আকারে আছে। এখন এই যে এই জায়গায় কণাটা কি করবে, নতুন করে কি একটা তরঙ্গ সৃষ্টি করে দেবে না, তাই না? যখন এই দুইটা একসাথে মিলিত হয়েছে, এর জন্য কি সে কি নতুন করে আরেকটা তরঙ্গ সৃষ্টি করতেছে। এখানে আমরা দেখা যাচ্ছে একটা সর্বোচ্চ হয়েছে, এটা কি হচ্ছে সর্বনিম্ন। তাহলে দেখো এই যে উৎসটা আছে, এইটা ধরো আমাদের S1 উৎস, মনে করো এটা হচ্ছে আমার কি S1 উৎস, আর এটা হচ্ছে কথা আমাদের S2 উৎস। এই যে দুইটা আলো একসাথে মিলিত হয়েছে না, এই জায়গায় মিলিত হওয়ার ফলে সে কি করছে, একটা তরঙ্গ সৃষ্টি করছে। তাহলে বলতো আমি এইটার জন্য যদি আমি এখান থেকে চিন্তা করি, সেটি সময় কতটুকু স্মরণ ঘটাইছে, এখান থেকে এখান থেকে তার স্মরণ করছে কত x1 পরিমাণ, সে কতটুকু স্মরণ ঘটাইছে x1। এটার জন্য আমাদের কতটুকু পেয়েছে, এটা সে করছে x2 পরিমাণ স্মরণ ঘটাইছে, x2 পরিমাণ স্মরণ ঘটাইছে না, তাই না? তাহলে এই দুইটার মধ্যে তরঙ্গ সমীকরণ কি হবে, এটার জন্য আমি তরঙ্গ সমীকরণ কত y1 = তুমি বলো তো তরঙ্গ সমীকরণ কত, এটা কোন বেগে যাচ্ছে তরঙ্গটা, আলোর বেগে, তাহলে তরঙ্গ সমীকরণ কি হবে, এর ধরো এটা বিস্তার হচ্ছে a, কারণ আমরা কি দুইটার বিস্তার ধরে নিলাম আমাদের কথা a, তাহলে তরঙ্গ সমীকরণ কি হবে তোমার, তরঙ্গ সমীকরণ a sin 2π/λ সিটি, সিটি মাইনাসের কত x1 না, সিটি মাইনাসের কত x1, কারণ এটার জন্য কত x1 পরিমাণ স্মরণ করছে। তারপরটা আসো y2 = কত a sin কত 2π/λ সিটি মাইনাসের কত x2, এই তো এটুকু পাইতেছ। এইটা হচ্ছে দুইটার কি তরঙ্গ, তাহলে বুঝছো? এখন এই জায়গায় যে তরঙ্গটা পাইতেছো, তাহলে এই তরঙ্গের সমীকরণটা কেমন হবে,
লেখো তোমরা, লেখো কোনটা। x1 x2 সমান না তো, হ্যাঁ দুই এক একটা আলাদা। এই তরঙ্গটা x পরিমাণ দূরত্ব অতিক্রম করছে কি সময়ে, এটা তো x2 পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। ওকে হয়েছে। তাহলে এখন দেখো, এখন এই যে দুইটা তরঙ্গ যখন এইখানে এসে মিলিত হয়েছে, এই দুইটা তরঙ্গের নতুন আরেকটা তরঙ্গ পাইছো না, সেই তরঙ্গটা কত, দুইটার যোগফল। তাহলে এইখান থেকে যে তরঙ্গটা পাবে সেটা হচ্ছে তোমার ওয়াই না, এই ওয়াইটা কত হবে, y1 প্লাস কত y2। এখানে প্লাস মাইনাস হতে পারে, দুইটাই হতে পারে, একটা প্লাস হতে পারে, এটা হচ্ছে কি হতে পারে মাইনাস হতে পারে, বুঝছো। এই তরঙ্গটা এখানে বিস্তারটা কি সেম থাকবে, যখন দুইটা একসাথে মিলেছে বিস্তার কি সেম থাকবে, বিস্তার কি হবে পরিবর্তন হয়ে যাবে, বিস্তার কি হবে পরিবর্তন হবে, বিস্তার কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে, বিস্তার পরিবর্তন হবে। ওকে, এটা আর বোঝা লাগবে, বের করবো, এটা তো শেষ করি নাই। তখন হ্যাঁ মাইনাস হয়ে যাবে, একটা একটা বিপরীত দিক দিয়ে আসবে। না এখানে হচ্ছে বিপরীত দশা হবে, এটা হচ্ছে বিপরীত দশা, বিপরীত দশায় আপাতত হলে কণাটি দেখো। এখন এইটুকু বুঝো, এটা লাগছে সবাই প্রথমটা। দেখো যখন কণা দুটি একই দশায় থাকবে, কণা দুইটা একই দশায় থাকবে, একই দশা মানেটা কি, দুইটা একই দিক থেকে আসবে। এই জায়গায় যে তরঙ্গ দুইটা আছে, এই দুইটা যখন একই দিক থেকে আসবে তখন লব্ধিটা কি হবে, আমরা হচ্ছে কি পড়ছিলাম না, এই কালকে তোমাদের বুঝাইছিলাম এটা, ম্যাথ করতে দেয়, যখন দুইটা বল একই দিকে ক্রিয়া করে তখন লব্ধিটা কেমন হয়, সর্বোচ্চ হয় না সর্বনিম্ন হয়, সর্বোচ্চ। তাহলে এখন ধরো এই দুইটা তরঙ্গ আছে, তাহলে এই দুইটা তরঙ্গ একই দিক দিয়ে আসছে, মিলিত হইতেছে, একই দশা মিলিত হইতেছে, একই দশা মানে কি দুইটা একই দিক থেকে আসতেছে, তাহলে তার মানে তখন লব্ধিটা কত হবে, তখন y1 প্লাস কত y2, বুঝছো। আবার যখন এরা বিপরীত দশা মানে দুইটা তরঙ্গ বিপরীত দুই দিক থেকে আসতে তখন লব্ধি তরঙ্গটা কেমন হবে, তখন হবে y ইকুয়াল টু যে y1 মাইনাসের কত y2, অথবা হতে পারে কত y2 মাইনাসের কত y1, আর যেটা বড় সেটা থেকে বিয়োগ করলে হবে, বুঝছো। ওকে চলো পরের টুকু আসি। এখন বলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, কি হবে আনসার কি হবে, হ্যাঁ ব্যতিচার, কেন ব্যতিচার, তুমি কেন এখানে তো হচ্ছে অনেক কিছু বইলা দিছে, তীব্রতা বলছে, তুমি কেমনে বুঝলে এটা ব্যতিচার, এই দেখো কি বলছে, দুই বা ততোধিক আলোক কি হয়েছে উপরিপাতিত হয়েছে, যেখানে উপরিপাতিত হবে তার মানে সেটাই কি করবে আমাদের ব্যতিচার করবে, এইটাই করছে, বুঝছো। ব্যতিচার এক ধরনের, এটা কোথায় আসছে রাজশাহী বোর্ড 23 সাল, আমি 25 সালের এখনো কোশ্চেন পাই নাই তো তাই দেখতে পারি না, কোনটা হবে ব্যতিচার এক উপরিপাতন, ওকে এই সহজ জিনিস, তীর, তীর বুঝো, তীর, তীর মানে হচ্ছে
ছিদ্র, এটা দ্বারা কি বোঝায়? ছিদ্র। আর এই ছিদ্রটা কি হবে? খুবই খুবই ছোট। ছিদ্রটা কি হবে? খুবই ছোট, মানে অনেক ছোট হবে। তো এইখানে বুঝো, তাহলে ধরো আমার কাছে এটা একটা রেখা, এটা হচ্ছে আমার, ধরো আমার কাছে এরকম একটা রেখা আছে, আমি এটাকে একটু ছিদ্র ছোট করে মুছে দিলাম, তো বড় মুছার জায়গায়। দেখো, এটা হচ্ছে, এই যে ছিদ্র, ছোট্ট একটা ছিদ্র আছে না? হ্যাঁ, এটা, এটাকে আমাদের বলা হয় চির। আমি নর্মালি এটাকে আমরা বলি চির বা ছিদ্র। বুঝছো? চলো পরের প্রশ্ন দেখি। সুসংগত উৎস, দেখো
দেখা শেষ তোমার? দেখছো? কিন্তু লেখা নাই। হুম? কি কি বুঝি নেই। দেখো কি যে আলোর ব্যতিচার হওয়ার শর্তগুলো কি? প্রথম শর্ত, আলোক উৎস কি হওয়া লাগবে? সুসংগত হওয়া লাগবে। সুসংগত কি বোঝা লাগবে? হম অবশ্যই কি হয়েছে, দুইটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য কি থাকবে? সমান থাকা লাগবে। তাহলে এখানে বলছে যে দুটি তরঙ্গ ঘটবে তাদের বিস্তার কি হওয়া লাগবে? সমান হওয়া লাগবে। যেহেতু সুসংগত হবে সেখানে কি থাকতে হবে? বিস্তার তো সমান থাকবে, তাই না? আবার কি বলছে, উৎসগুলো খুবই কাছাকাছি থাকতে হবে যদি ব্যতিচার হইতে চায়। তার মানে এটা যদি একটা উৎস হয়, এস উৎস, এটা উৎসটা কি থাকবে? খুবই কাছাকাছি থাকবে। এই দুইটা আলো উৎস থেকে যদি তরঙ্গটা যায় কিভাবে যাবে? এই আকৃতির যাবে, এভাবে এভাবে যাবে। তখন একটা আরেকটার সাথে মিলিত হবে। দেখবে সামনে এই উৎসগুলা কি থাকতে হবে? খুব কাছাকাছি থাকতে হবে। উৎসগুলা খুবই কি হওয়া লাগবে? সূক্ষ্ম হওয়া লাগবে। সূক্ষ্ম মানেটা কি? সুসংগত উৎস খুবই সূক্ষ্ম হওয়া লাগবে। তাহলে আমরা কি পাবো? আলোর ব্যতিচার পাবো। এখানে তো কোনো প্রশ্ন থাকার কথা না। আছে কারো প্রশ্ন? চলো দেখো, এটা হম সবগুলো অ্যান্সার দেখাই দিয়েছে। কত সালে আসছে? চট্টগ্রাম বোর্ডে আসছে কত সালে? 24 সালে। কি বলছে? ব্যতিচারের ক্ষেত্রে কি কি করবে? এটা হচ্ছে আলোর উৎসগুলো কি হওয়া লাগবে? সুসংগত হওয়া লাগবে। উৎসগুলো খুবই কাছাকাছি অবস্থিত হওয়া লাগবে। উৎসগুলো খুবই কি হবে? সূক্ষ্ম হবে। ওকে, পরেরটা। এটা তো পড়ছো না? তাহলে এটা কি হবে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। দেখো কি বলছে, যে দুটি উৎস থেকে সমদশা বা কোন নির্দিষ্ট দশা পার্থক্য একই তরঙ্গ দৈর্ঘ্যে দুটি আলোক মিশ্রিত হলে তাকে কি বলে? ডাইরেক্ট সংজ্ঞায় তুলে দিচ্ছে ভর্তি পরীক্ষা। বুঝছো? তাহলে এখন কি হবে? কোনটা হবে? সুসংগত উৎস। এটা হচ্ছে ঢাকা বোর্ড 22 সালে। বলো এটার কি হবে আনসার? হুম কি? আচ্ছা আচ্ছা বলো, এখান থেকে বলো কোনটা কোনটা সঠিক। বলো কোনটা কোনটা সঠিক। কি বলছে? সুসংগত আলোক উৎস হতে কি হবে? উৎস দুটি খুবই সূক্ষ্ম ক্ষুদ্র হওয়া লাগবে। ক্ষুদ্র হওয়া লাগবে না? সূক্ষ্ম, সূক্ষ্ম হইলে কি? খুবই সূক্ষ্ম। তাহলে কি সেটা হচ্ছে আমার কি ক্ষুদ্র বুঝাইতেছে। তাহলে সূক্ষ্ম, তাহলে এটা আমার কি হইতেছে? এটাও সত্য। তাহলে উৎস হতে সমান তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ বের হতে লাগবে নাকি বিপরীত বের হওয়া লাগবে সুষম দোষের ক্ষেত্রে? এটাও সত্য। তরঙ্গ দুইটা দশা পার্থক্য সবসময় কি থাকবে? নির্দিষ্ট থাকবে। এটাও সত্য। আরো আছে? আজকে এই পর্যন্ত, হ্যাঁ। বলো, ক্লাস করছো তো? বুঝছো সবটুকু প্রথম থেকে শেষ পর্যন্ত? তুমি বুঝছো? তুমি তো প্রথম ক্লাস, প্রথম দিক দিয়ে তো আসো নাই, এই জন্য বুঝতে তোমার কষ্ট হয়েছে। এক এক ক্লাস মিসই দিয়েছে। চ্যাপ্টার হয়েছে, তুমি ফিজিক্স যেটাই পড়ো, যদি প্রথম থেকে না পড়ো পরেরটুকু তোমার কি অটোমেটিক কি হয়ে যাবে? মিস যাওয়া শুরু করবে, বুঝতে অসুবিধা। ওর ওর পড়া আছে। দাঁড়াও তো, তোমাদের নিয়ে সেলফি তুলে একটা। হ্যাঁ
আরে সামনে দাঁড়াও, ওই আরেকজন লুকাইতেছে। সমস্যা হবে না তো, ঘুমাই যাবো। নিচের দিকে তাকাতো, মুখ ফেস দেওয়া লাগবে, নিচের দিকে তাকা। খুব সুন্দর রুম দেখা যাইতেছে না? স্ক্যান করতে আমি নেবো। আচ্ছা যাই হোক, তো হ্যাঁ শেষ করো।